তেল আবিবের প্রাণ কেন্দ্রে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের পারমাণবিক চুল্লি ও পুলিশ কার্যালয়ে পাল্টা আক্রমণ, হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ। ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, বিশ্বের সবচেয়ে বড় ড্রোন তৈরির কারখানা উন্মোচন করল মস্কো। আজ ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসছে দুই দেশ। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, একদিনে নিহত 1.5 শতাধিক। শরণার্থী ক্যাম্পেও নেতানিয়াহু বাহিনীর হামলা, জ্বালানি সংকটে হাসপাতালগুলো। ভারতের বিহারে 52 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ বিরোধীদের, বিধানসভায় হট্টগোল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর। এবং ইউক্রেনের রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে 28, 4 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পুতিন বাহিনী, দাবি জেলেনস্কির। আরও একটি এলাকা নিয়ন্ত্রণে নিল মস্কো। গাজায় 21 মাসে অপুষ্টিতে মৃতের সংখ্যা শতাধিক, ত্রাণ সংগ্রহকারীদের উপর গুলি বন্ধে ইসরায়েলকে ইইউ এর হুঁশিয়ারি, একদিনে নিহত আরও 81 ফিলিস্তিনি। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সীমান্তে ভারতের ব্যাপক সামরিক মহড়া, যুদ্ধবিমানের পাশাপাশি থাকছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। সকালে তেল আবিবের প্রাণ কেন্দ্রে হামলা চালায় ইরান, এতে হাসপাতাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আরাক পারমাণবিক চুল্লি এবং পুলিশ কার্যালয়ে পাল্টা হামলার দাবি করেছে তেল আবিব। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি যুদ্ধ ঘোষণার পর ট্রাম্প বলেছেন, ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। ইসরায়েলি হামলায় ইরানে এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন 639 জন। পাল্টাপাল্টি হামলায় তুঙ্গে ইরান ইসরায়েল সংঘাত। বৃহস্পতিবার সকালেও ইরানের মিসাইল হামলায় কেঁপে ওঠে তেল আবিবের প্রাণকেন্দ্র। দফায় দফায় চালানো হামলায় রামাতগানের হাসপাতাল, শপিং মল ও স্টক এক্সচেঞ্জ ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। তেহরানের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত হেনেছে। এতে ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপনা, গোয়েন্দা সুযোগ সুবিধা ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ইসলামী বিপ্লবী গার্ডের। একই দিন ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে পাল্টা হামলার দাবি করে তেল আবিব। বিষয়টি নিশ্চিত করে তেহরান বলছে, এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের রকেট লঞ্চার ও পুলিশের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে ইরানে সম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। বুধবার এক প্রতিবেদনে বলা হয়, সপ্তাহের শেষ দিকে সম্ভাব্য হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত করেছেন। তবে পুরো বিষয়টি এখনও বিবেচনাধীন আছে এবং পরিস্থিতি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্লুমবার্গের ওই প্রতিবেদনের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে। আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ, তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। এদিকে ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সিনেট আর্ম ফোর্সেস কমিটিতে দেয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে। ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে আখ্যা দেন তারা। চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার আবারও বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরানের অনুরোধে ঢাকা এই বৈঠকে ইসরায়েলও অংশ নেবে বলে জানা গেছে। শান্তি আলোচনাকে সামনে রেখে ইউক্রেনের ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। একাধিক ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে মস্কো। একই দিন ইউক্রেনের সেনাবাহিনী জানায়, সম্মুখভাগে 176টি সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের সেনাবাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ ছাড়া যুদ্ধ বন্ধ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার রাতে ইউক্রেনের ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালায় রাশিয়া। ক্ষতিগ্রস্ত হয় ভবন ও একাধিক গাড়ি। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
একই দিন দোনেৎস্ক অঞ্চলের একটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা ইউক্রেনের 10টি ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও 13টি গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে। আরও দাবি করেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, কিনজাল সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। জবাবে ইউক্রেন জানায় তারা রুশ সেনাঘাঁটি, অস্ত্র, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। এদিন ইউক্রেনের উত্তর পশ্চিমের ভলিন অঞ্চলে একটি মিরাজ 2000 যুদ্ধবিমান ভেঙে পড়ে। ফ্রান্স থেকে পাওয়া এই বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানায় সামরিক বাহিনী। উত্তেজনার মধ্যেই বুধবার ইস্তানবুলে শুরু হচ্ছে তৃতীয় দফার রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা। কিয়েভের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দিচ্ছে ইউক্রেন। তবে আলোচনার বাস্তব গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক ওলে সায়াকিন। সায়াকিন আরও জানান যতক্ষণ না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করছেন ততক্ষণ ইস্তানবুলের বৈঠক শুধু সময় ক্ষেপণের মঞ্চ মাত্র। ইসরায়েলে হামলা চালানোকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন তেহরান কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে আর ইসরায়েল নিরীহদের উপর হামলা চালাচ্ছে। এদিকে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সামরিক সহযোগিতা চাওয়া হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চরম আকার ধারণ করেছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হচ্ছে দুই পক্ষেরই। তবুও কেউই কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। ইসরায়েলে চালানো হামলাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বলেছেন ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তুকেই টার্গেট করেছে, উল্টো ইসরায়েলি নিরীহদের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবি তার। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইউর প্রতিনিধিদের সঙ্গে ফোনালাপ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় পরমাণু ইস্যুতে সমাধান খোঁজার কথা বলা হয়েছে তেহরানকে। বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে বার্লিন। তবে তারা প্রস্তাব দিয়েছে তেহরানকে প্রমাণ দিতে হবে যে তারা পরমাণু অস্ত্র চাইছে না। এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন এই সংঘাত যেন আন্তর্জাতিক রূপ না নেয় তা নিশ্চিত করতে যা কিছু করা সম্ভব তা করতে হবে। ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দূর করার একমাত্র পথ কূটনীতি বলেও মন্তব্য করেন তিনি। ভারতের বিহারে ভোটার তালিকা থেকে 52 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। বুধবার এই ইস্যুতে বিহারের বিধানসভায় বাকবিতণ্ডা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। বিশেষ করে গত 2 মাস ধরে বিহারের চলমান ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশটির বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো কঠোর সমালোচনা শুরু করে। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যটিতে 52 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। আশঙ্কা করা হচ্ছে নির্বাচনের আগে কমপক্ষে 1 কোটি মানুষকে তালিকা থেকে ছাঁটাই করা হবে। আর এটি করার মধ্য দিয়ে বিহারের শাসক বিজেপির ভোট চুরির সুবিধা পেল বলে দাবি করছে আরজেডি। বুধবার বিধানসভায় এই ইস্যুতে রীতিমতো হট্টগোল বেঁধে যায়। স্থানীয় বিজেপি জোট সরকারের অন্যতম শরিক এবং বিহারের বিরোধী দল আরজেডি সদস্যদের বাকবিতণ্ডায় বিধানসভার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার। দেশটির লোকসভাতেও এ নিয়ে বিক্ষোভ দেখা যায়। নির্বাচন কমিশনের নতুন বিধি অনুযায়ী যাদের জন্ম 1987 সালের পর তাদের ভোটার তালিকায় নথিভুক্ত করতে হলে বাবা মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন আদালতে দায়ের হয়েছে পিটিশন এবং পাল্টা পিটিশনও।